বংশানুক্রমিক রাজতন্ত্র আর তার সঙ্গে স্থিতিশীল কৃষিভিত্তিক জনপদ গড়ে ওঠা, এই দুটোর একটা গভীর সম্পর্ক রয়েছে। রাজা শন্তনু, যার কথা ঋগ্বেদেও আছে এবং মহাভারতে তো বিশেষ করে আছে, তাঁর সময় থেকে ধৃতরাষ্ট্রকে অযোগ্য বলে বাতিল করা হলেও শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রই আবার রাজা হয়েছেন। সেই সময় মহাভারতের গল্প অনুসারে অগ্নিদেবের অনুরোধে কৃষ্ণ এবং অর্জুন এই বিশাল খাণ্ডব বন পুড়িয়ে দিলেন। ঐতিহাসিক প্রেক্ষিত খেয়াল করলে আমরা বুঝতে পারি মহাভারতে খাণ্ডব বন দাহনের গুরুত্ব কেন এবং ইন্দ্রপ্রস্থ নগর গড়ে ওঠার কাহিনীর পিছনে কোন ঐতিহাসিক প্রেক্ষিত কাজ করছে। আমরা মহাভারতের মূল আখ্যান নিয়ে যে আলোচনা করছি, আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মহাভারতের মূল আখ্যানের কেন্দ্রীয় সমস্যা কিভাবে হয়ে ওঠে একটা উত্তরাধিকারের লড়াই, এবং এই কুরুবংশের যে উত্তরাধিকারের লড়াই, যাকে আমরা পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 10ম থেকে 8ম শতাব্দীর মধ্যেকার কুরু জনপদে তার প্রেক্ষিত বলে ধরেছি, সেই লড়াই কিভাবে তৈরি হচ্ছে এই নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে বংশানুক্রমিক রাজতন্ত্র আর তার সঙ্গে স্থিতিশীল কৃষিভিত্তিক জনপদ গড়ে ওঠা, এই দুটোর একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ কৃষিভিত্তিক স্থিতিশীল জনপদ গড়ে উঠলে কৃষিভিত্তিক অর্থনীতিতে জমির গুরুত্ব অনেক বেশি, তাই উত্তরাধিকারীর প্রয়োজন, এবং সেই জায়গা থেকে রাজতন্ত্রের ক্ষেত্রেও যেমন পুরুষ উত্তরাধিকারীর জন্ম দেওয়া খুব জরুরি হয়ে পড়ে, যে জন্য মহাভারতে বিভিন্ন রকমভাবে যদি ঔরস পুত্র না থাকে তখন নানা রকমভাবে সন্তানের জন্ম দেওয়ার কথা, পুত্র সন্তানের জন্ম উত্তরাধিকারী হিসাবে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যেমন আমরা দেখেছি যে পাণ্ডু আর কুন্তির কথোপকথনের মধ্যে দিয়ে 6 ধরনের সন্তানকে স্বীকৃত সন্তান বলে ভাবা হয়েছে, কিন্তু মহাভারতে যে প্রথাটার প্রয়োগ সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে নিয়োগ প্রথা বা ক্ষেত্রজ পুত্রের জন্ম দেওয়ার প্রথা। এই প্রথায় কি দেখা যাচ্ছে না, যখন অপুত্রক অবস্থায় কোনো পুরুষ মারা যাচ্ছেন, তার স্ত্রীর গর্ভে অন্য কেউ, যদি পরিবারেরই কেউ হয়, মৃত স্বামীর ভাই বা দাদা হয় সব থেকে ভালো, তা না হলে অনেক সময় ব্রাহ্মণদের ডাকা হচ্ছে, অনেক সময় সন্তানের জন্মদাতা পিতার পরিচয় গোপন রাখতে বিভিন্ন দেবতার সন্তান হিসাবে তাকে বর্ণনা করা হচ্ছে। বৈদিক সাহিত্যে এর নিদর্শন আছে এবং মহাভারতেও এইভাবেই পাণ্ডবদের জন্ম হয়েছে, সম্ভবত দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্নের জন্ম এইভাবে হয়েছে, এবং তাদের আগের প্রজন্মে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম এই একই পদ্ধতিতে হয়েছে। অথচ আমরা দেখব বৈদিক যুগের পর ধর্মসূত্রগুলো এই প্রথাকে খুব একটা ভালো চোখে দেখছে না। তারা নিয়োগ প্রথাকে নিষিদ্ধ পুরোপুরি না করলেও আপস্তম্ভ ধর্মসূত্র যেমন নিয়োগ প্রথার বিরুদ্ধেই বক্তব্য রাখছে, এবং আরেকটু পরে যখন মৌর্য পরবর্তী এবং গুপ্ত যুগে ধর্মশাস্ত্রগুলো রচিত হবে, মনুস্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এরা প্রত্যেকেই নিয়োগ প্রথার বিরুদ্ধে বলছে। বৃহস্পতি স্মৃতি তো সম্পূর্ণ নিষিদ্ধ করছে, মনুস্মৃতি বলছে নিয়োগ প্রথা প্রায় পশুদের মতো একটা প্রথা। ফলে নিয়োগ প্রথার বিরুদ্ধে একটা মত কিন্তু পরবর্তীকালে বৈদিক যুগের পরে গড়ে উঠেছে, কিন্তু বৈদিক যুগে এটা খুব প্রচলিত একটা প্রথা ছিল। তো মহাভারতের উত্তরাধিকারের দ্বন্দ্বের সূচনার কারণ এটাও আমরা দেখেছি যে রাজা শন্তনু, যার কথা ঋগ্বেদেও আছে এবং মহাভারতে তো বিশেষ করে আছে, তার সময় থেকে। শন্তনু নিজে তার বাবার জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, কিন্তু শন্তনুর বড় দাদা দেবাপী, তিনি কোনো একটা শারীরিক সমস্যার কারণে, সম্ভবত এক চর্মরোগ বা কুষ্ঠরোগ, তিনি তার রাজ্যের দাবি ছেড়ে সন্ন্যাসী হয়ে যান, বনে চলে যান। এবং ঋগ্বেদে আছে যে যখন জ্যেষ্ঠ পুত্রের রাজা হওয়ার নিয়ম ভাঙার অপরাধে দেবতারা শন্তনুর রাজ্যে 12 বছর বৃষ্টিপাত ঘটাননি,
তখন কিন্তু দেবাপী ফিরে এসে শান্তনুর হয়ে যজ্ঞ করেন। কিন্তু মহাভারতে আমরা শান্তনুর জীবনের তার পরবর্তী ঘটনাবলীর বিবরণ পাচ্ছি, যে মহাভারতে আমরা পাচ্ছি শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ, এবং শান্তনু এবং গঙ্গার 7 সন্তানকে গঙ্গা মেরে ফেলছেন জন্মের পরেই বা ভাসিয়ে দিচ্ছেন। মহাভারতের কাহিনী বলছে যে গঙ্গা অষ্টবসুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অষ্টবসু এক ঋষির অভিশাপের কারণে যখন পৃথিবীতে মানুষ হয়ে জন্মাবে তাদের পৃথিবীতে বেশিক্ষণ কাটাতে হবে না, প্রথম 7 জনকে। অষ্টম সন্তানের যখন জন্ম হচ্ছে তখন কিন্তু শান্তনু গঙ্গাকে বাধা দিচ্ছেন এবং শেষ পর্যন্ত এই অষ্টম সন্তান বেড়ে উঠছেন। গঙ্গা শান্তনুকে ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু তার পুত্র দেবব্রত, যিনি পরে ভীষ্ম নামে পরিচিত হচ্ছেন, তিনি বড় হলে শান্তনুর কাছে তাকে দিয়ে যাচ্ছেন শান্তনুর উত্তরাধিকারী হিসাবে। এবং আমরা এটাও দেখেছি ইতিহাস পুরাণ পরম্পরায় উত্তরাধিকারের 2টো প্রধান নিয়মের কথা আছে। কারণ যখন বংশানুক্রমিক রাজতন্ত্র আসছে, জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারের ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে, আর তার বিপরীতে আছে আগে যে ধারণা ছিল যে যিনি যোগ্যতম তিনি উত্তরাধিকারী হবেন। সেক্ষেত্রে বংশের যে কেউই যোগ্য হলে উত্তরাধিকারী হতে পারেন। এই 2টো ধারণাকে সূর্যবংশ আর চন্দ্রবংশ বলে 2 ধরনের বংশলতিকার মাধ্যমে ইতিহাস পুরাণ পরম্পরা অনেক সময় প্রকাশ করে, সেই কথাও আমরা আলোচনা করেছি। কিন্তু মহাভারতের কাহিনীতে দেখা গেল যে শান্তনু বৃদ্ধ বয়সে সত্যবতী বলে একজন ধীবর কন্যার প্রতি আকৃষ্ট হলেন এবং সত্যবতীকে বিয়ে করার জন্য সত্যবতীর বাবা শর্ত দিলেন যে সত্যবতীর সন্তানকেই রাজা হতে হবে। শেষ পর্যন্ত শান্তনু এতে রাজা হতে পারছিলেন না, কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলেন দেখে দেবব্রত প্রতিজ্ঞা করলেন তিনি কখনো রাজা হবেন না এবং সন্তানের জন্ম দেবেন না, সত্যবতীর সন্তানেরাই রাজা হবে। এই প্রতিজ্ঞা চন্দ্রবংশ এবং সূর্যবংশের 2টো নিয়মই লঙ্ঘন করে। কারণ দেবব্রত জ্যেষ্ঠ হিসাবে তার রাজা হওয়ার কথা, আবার দেবব্রত যোগ্যও ছিলেন। এই দেবব্রত, যিনি এরপর থেকে ভীষ্ম নামে পরিচিত হলেন, তিনি কিন্তু না জেনেই প্রতিশ্রুতি দিলেন যে সত্যবতীর আদৌ সন্তান হবে কিনা, হলে তারা কেমন হবে। দেখা গেল সত্যবতীর যে 2 সন্তান, পুত্র সন্তান হলো চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য, তারা দুজনেই অল্প বয়সে মারা গেল। বিচিত্রবীর্যের জন্য ভীষ্ম কাশীর রাজকন্যা অম্বিকা এবং অম্বালিকাকে হরণ করে আনলেও বিচিত্রবীর্য কোনো সন্তানের জন্ম দিতে পারলেন না। ফলে বিচিত্রবীর্যের মৃত্যুর পর বংশের উত্তরাধিকারীর জন্ম দেওয়ার জন্য নিয়োগ প্রথার প্রয়োগ আবশ্যিক হয়ে পড়ল। এবং বড় রানী অম্বিকা আশা করেছিলেন যে মৃত স্বামীর দাদা হিসাবে ভীষ্মই নিয়োগে অংশ নেবেন, কিন্তু যখন তা হলো না, ভীষ্মের বদলে সত্যবতীর বিবাহের পূর্বে জন্মানো সন্তান ব্যাস, যিনি সম্ভবত দেখতেও খুব ভালো নন, এবং ব্যাসের এই ভয়ঙ্কর আকৃতি দেখে অম্বিকা চোখ বন্ধ করে ফেললেন, অম্বালিকা ফ্যাকাশে হয়ে গেলেন এবং ব্যাস তাদের অভিশাপ দিলেন যে তাদের এই আচরণের ফলেই তারা ঠিক পারফেক্ট পুত্র সন্তানের জন্ম দিতে পারছেন না। তৃতীয়বার ব্যাস অম্বিকার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করলে অম্বিকা তার বদলে তাঁর এক দাসীকে পাঠিয়ে দিলেন, যে দাসীর গর্ভে বিদুরের জন্ম হলো, যিনি যোগ্যতম কিন্তু দাসীপুত্র বলে রাজা হতে পারবেন না। ফলে উত্তরাধিকারের দ্বন্দ্বের সৃষ্টি হলো যে কে প্রকৃত উত্তরাধিকারী, জ্যেষ্ঠ হিসাবে ধৃতরাষ্ট্র কিন্তু তিনি অন্ধ, নাকি পাণ্ডু, কারণ তিনি ধৃতরাষ্ট্রের তুলনায় যোগ্য যদিও তিনি জ্যেষ্ঠ নন। এবং মহাভারতে আমরা দেখছি যে পাণ্ডুকে রাজা করা হলেও পাণ্ডুও দীর্ঘকাল রাজত্ব করতে পারলেন না। এক ঋষির অভিশাপের ফলে পাণ্ডুও পুত্র সন্তানের বা কোনো সন্তানের জন্ম দিতে অক্ষম, এটা বোঝা গেল। এবং পাণ্ডু রাজ্য ত্যাগ করে তার 2 স্ত্রী কুন্তী এবং মাদ্রীকে নিয়ে হিমালয়ে চলে গেলেন। অর্থাৎ যে ধৃতরাষ্ট্রকে অন্ধত্বের কারণে রাজা করা হয়নি, সেই ধৃতরাষ্ট্র কিন্তু শেষ পর্যন্ত রাজা হলেন। আর পাহাড়ে থাকাকালীন পাণ্ডুর অনুরোধে পাণ্ডুর 2 স্ত্রী কুন্তী এবং মাদ্রী 5 জন নিয়োগজাত সন্তানের জন্ম দিলেন বটে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এরা দেবতাদের সন্তান বলে মহাভারতে উল্লেখিত, যে ধর্ম, বায়ু, ইন্দ্র এবং অশ্বিনী কুমারেরা এদের জন্ম দিচ্ছেন।
কিন্তু পাণ্ডু পাহাড়ে থাকতেই মারা গেলেন এবং মাদ্রীয় পাণ্ডুর সঙ্গে মারা গেলেন। কুন্তী যখন পাণ্ডবদের নিয়ে রাজ্যে ফিরে এলেন, তাহলে একটা প্রশ্নের অবকাশ থেকে যায় যে প্রকৃত উত্তরাধিকারী কে। কারণ যদি ল অফ প্রাইমোজেনিচার, জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারের নিয়মই মানা হয়, যে নিয়ম ভেঙেই পাণ্ডুকে রাজা করা হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্রকে অযোগ্য বলে বাতিল করা হলেও শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রই আবার রাজা হয়েছেন, অতএব আর ধৃতরাষ্ট্রকে সম্পূর্ণ বাতিল করা যায় না, কারণ তিনিই রাজত্ব করছেন। সেই অবস্থায় যদি জ্যেষ্ঠপুত্রের উত্তরাধিকারের নিয়ম মানা হয়, তাহলে জ্যেষ্ঠপুত্রের জ্যেষ্ঠপুত্র হিসাবে ধৃতরাষ্ট্রের এবং ধৃতরাষ্ট্রের পর তাঁর জ্যেষ্ঠপুত্র দুর্যোধনের রাজা হওয়ার কথা। অন্যদিকে পাণ্ডুর নিয়োগজাত সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছেন যুধিষ্ঠির, এবং যুধিষ্ঠির ধর্মের পুত্র, যুধিষ্ঠির ধার্মিক, যোগ্যতার দিক থেকে যুধিষ্ঠিরের রাজা হওয়ার কথা। বয়সের দিক থেকেও যুধিষ্ঠির দুর্যোধনের একটু আগে জন্মেছেন। আবার বয়সের দিক থেকে যদি যুধিষ্ঠির দুর্যোধনের আগে জন্মে থাকেন, বিপরীত যুক্তিও আছে যে দুর্যোধন কিন্তু ধৃতরাষ্ট্রের নিজের ঔরসজাত সন্তান এবং যুধিষ্ঠির কিন্তু নিয়োগজাত সন্তান। ঔরসজাত সন্তানের অধিকার সম্ভবত নিয়োগজাত সন্তানের অধিকারের আগে আসে। তাই এটা খুবই জটিল একটা পরিস্থিতি যে যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে কে যোগ্যতম, এবং এই উত্তরাধিকারের দ্বন্দ্ব কিন্তু মহাভারতের মূল সংকটকে চরিত্রায়িত করে, এবং যে পরবর্তী বৈদিক যুগের প্রেক্ষিতকে মহাভারত তুলে ধরছে ইতিহাস পরম্পরার অন্তর্গত একটা গ্রন্থ হিসাবে, সেই প্রেক্ষিতে এটা একটা বড় প্রশ্ন। রাষ্ট্রের ক্ষেত্রে কে রাজা হওয়া উচিত, যিনি জ্যেষ্ঠপুত্র না যিনি যোগ্যতম? সমাজের ক্ষেত্রেও একই প্রশ্ন, যে কোনো মানুষের সামাজিক ভূমিকা তার জন্মের দ্বারা নির্ধারিত হবে নাকি তার যোগ্যতার দ্বারা, তার কর্মের দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ সাইমন ব্রডবেক এবং ব্রায়ান ব্ল্যাক বলেছেন, প্রাইমোজেনিটিভ বার্থরাইট আর বিহেভিয়ারাল ফিটনেস, জ্যেষ্ঠপুত্র হওয়ার যে জন্মগত অধিকার, তার সঙ্গে আচরণগতভাবে কে যোগ্য, এই জিনিসের দ্বন্দ্বই কিন্তু মহাভারতের কেন্দ্রীয় দ্বন্দ্ব। রাষ্ট্রের ক্ষেত্রে এই দ্বন্দ্ব ছোট পরিসরে গুরুত্বপূর্ণ, বৃহত্তর পরিসরে একই প্রশ্ন ওঠে, কারণ এই পরবর্তী বৈদিক যুগেই বর্ণজাতি ব্যবস্থা সমাজে গড়ে উঠছে। বর্ণজাতি অনুসারে একজন মানুষের সামাজিক ভূমিকা নির্ধারিত হচ্ছে কোন বর্ণে তার জন্ম সেই হিসাবে, যেখানে বর্ণ ব্যবস্থা আসার আগে মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী পেশায় নিযুক্ত হতেন। কোনটা ঠিক, মানুষের সামাজিক বা রাজনৈতিক ভূমিকা জন্মের দ্বারা নির্ধারিত হওয়া উচিত না যোগ্যতার দ্বারা? এই দ্বন্দ্ব কিন্তু মহাভারতের একটা কেন্দ্রীয় দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বের জায়গা থেকেই আমরা মহাভারতের কাহিনীকে দেখছি। এই দ্বন্দ্বের আলোচনা আমরা পরে আরও করব, কিন্তু এখন আমি আলোচনা করব একটা অন্য বিষয়ে এই পর্বে, যে যখন এই উত্তরাধিকারের দ্বন্দ্ব খুব জটিল আকার ধারণ করলো, এতটাই জটিল আকার ধারণ করলো যে পাণ্ডবদের গুপ্ত হত্যার চেষ্টা পর্যন্ত দুর্যোধন করলেন, এবং শেষ পর্যন্ত পাণ্ডবরা পালিয়ে বাঁচলেন বটে, কিন্তু তারা যখন রাজ্যে ফিরলেন ততদিনে তারা দ্রৌপদীকে বিয়ে করেছেন, এবং দ্রৌপদী পাঞ্চাল রাজ্যের রাজকন্যা। পাঞ্চাল কুরুদের প্রতিবেশী রাজ্য এবং খুব শক্তিশালী রাজ্য, তাই পাণ্ডবরা এখন আর একা নন, পাণ্ডবদের সঙ্গে পাঞ্চালদের মতো শক্তি আছে। এই রকম পরিস্থিতিতে কিন্তু ধৃতরাষ্ট্র সিদ্ধান্ত নিলেন যে কুরু রাজ্যকে দুভাগ করতে হবে, এবং যেহেতু জ্যেষ্ঠ পুত্রের অধিকার হিসাবে ধৃতরাষ্ট্রের এবং তার পুত্র দুর্যোধনের অধিকার সহজ হিসাবে বেশি হয়, সেই কারণেই সম্ভবত কুরু রাজ্যের যে মূল অংশ হস্তিনাপুর যার রাজধানী, সেটা দুর্যোধনের জন্যই ধৃতরাষ্ট্র রাখলেন। পাণ্ডবদের যে অংশ দেয়া হলো তার বেশিরভাগটা জুড়ে একটা জঙ্গল যার নাম খাণ্ডব বন, এবং সেই অঞ্চলটার নামই এই বনের নামে খাণ্ডবপ্রস্থ। এই খাণ্ডবপ্রস্থের রাজা হয়েও শেষ পর্যন্ত কি করে পাণ্ডবরা শক্তিশালী হয়ে উঠলেন, মহাভারতের আদি পর্বের শেষ দিকে আছে সেই কাহিনী, যে কাহিনীতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে
যখন একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হলো। কৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের আগেই আত্মীয়তার সম্পর্ক ছিল, কারণ কুন্তী ছিলেন কৃষ্ণের পিসি, কিন্তু কৃষ্ণের বোন সুভদ্রাকে অর্জুন যখন বিয়ে করলেন এবং এই সুভদ্রা এবং অর্জুনের সন্তান অভিমন্যু জন্মগ্রহণ করলেন, তখন দুই পরিবারের ঘনিষ্ঠতা আরও বাড়ল। এই সময় পাণ্ডব, পাঞ্চাল এবং কৃষ্ণের গোষ্ঠী, যাদব গোষ্ঠী, এই তিনটে গোষ্ঠী মিলে একটা শক্তি জোট তৈরি হচ্ছিল। এবং অভিমন্যুর জন্মের পর আমোদ প্রমোদে যখন পাণ্ডবরা সময় কাটাচ্ছেন, সেই সময় মহাভারতের গল্প অনুসারে অগ্নিদেবের অনুরোধে কৃষ্ণ এবং অর্জুন এই বিশাল খাণ্ডব বন পুড়িয়ে দিলেন। খাণ্ডব বন পুড়িয়ে দেওয়ার ফলে অনেকটা জায়গা খালি হলো এবং সেই জায়গায় খাণ্ডব বনের সমস্ত অধিবাসী পশু পাখি প্রত্যেককে বীভৎসভাবে হত্যা করলেন কৃষ্ণ এবং অর্জুন। শুধু প্রাণ ভিক্ষা দিলেন একজন অসুরকে, যিনি অসুরদের শিল্পী ময়দানব, তিনি খাণ্ডব বনে ছিলেন। অর্জুন তার প্রাণ রক্ষা করলেন। ময়দানব কৃতজ্ঞতা স্বরূপ কিছু একটা কাজ করতে চাইলেন পাণ্ডবদের হয়ে, এবং শেষ পর্যন্ত ময়দানব এক বিশাল রাজসভা বানিয়ে দিলেন যুধিষ্ঠিরকে, যে রাজসভাকে কেন্দ্র করে পাণ্ডবদের প্রতিপত্তি আরও বেড়ে উঠল এবং এই খাণ্ডবপ্রস্থ ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত হলো, কারণ ইন্দ্রের সভার মতোই খ্যাতি ছড়িয়ে পড়ল যুধিষ্ঠিরের সভার। তো এই পর্বে আমি কিছুটা জোর দেব এই খাণ্ডব দাহনের কাহিনীর উপর, কারণ কৃষ্ণ এবং অর্জুনের মতো দুজন চরিত্র, মহাভারতের অন্যতম চরিত্র, তারা হঠাৎ এরম একটা কাজ করছেন কেন? একটা বন পুড়িয়ে দিচ্ছেন কেন? বনের পশু পাখিদের নির্বিচারে হত্যা করছেন কেন? বনের অধিবাসীদের হত্যা করছেন কেন? এই প্রশ্ন মহাভারতের পাঠকের মনে সবসময়ই জাগে। মহাভারতের কোনো কোনো পুঁথিতে একটা গল্প পাওয়া যায় যেখানে অগ্নিদেব বলছেন যে শ্বেতকী বলে একজন রাজার যজ্ঞে তিনি প্রচুর ঘি খেয়েছেন, এই ঘি খেয়ে তার শরীর খারাপ হয়েছে, সেই শরীর খারাপের নিরাময়ের জন্য প্রচুর মাংস খাওয়া দরকার, তাই অগ্নিদেবকে সাহায্য করতে এই কাজ করা হচ্ছে। কিন্তু এটা একটা প্রক্ষিপ্ত কাহিনী, মহাভারতের বেশিরভাগ পুঁথিতে এই কাহিনী নেই। আগেই আমরা আলোচনা করেছি কিভাবে প্রক্ষিপ্ত অংশ বাদ দিয়ে ক্রিটিক্যাল এডিশন তৈরি হয়েছে মহাভারতের। তাহলে এই খাণ্ডব বন ধ্বংসের যে কাহিনী, এর প্রেক্ষিত কি? যেহেতু মহাভারতের প্রেক্ষিত আমরা নির্দেশ করেছি পরবর্তী বৈদিক যুগে, যখন স্থিতিশীল কৃষিভিত্তিক জনপদগুলো গড়ে উঠছে, সেই সময়ে সেই প্রেক্ষিত মনে রাখলে কিন্তু খাণ্ডব বন দাহনের একটা অন্য তাৎপর্য আমরা বুঝতে পারব। এই সময়ই বৈদিক সমাজে কৃষি হয়ে উঠছে প্রধান জীবিকা, এবং যে জনপদগুলো গড়ে উঠছে সেগুলো কৃষি নির্ভর। এর আগে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল জঙ্গল। এই জঙ্গল পরিষ্কার করে তবেই কৃষি জমি প্রতিষ্ঠিত হতে পারে। ইতিহাসবিদ রামশরণ শর্মা এবং অন্যান্য মার্ক্সবাদী ইতিহাসবিদরা একসময় জোর দিয়েছিলেন যে কিভাবে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে উত্তর ভারতের সমতল ভূমিতে রাষ্ট্র গড়ে উঠল, তার পিছনে একটা বড় জিনিস ছিল লোহার ব্যবহার জানা। কারণ লোহার হাতিয়ারের ফলে, লোহার কুঠার দিয়ে সহজে জঙ্গল পরিষ্কার করা যায়, লোহার লাঙল মাটির অনেক গভীরে যেতে পারে, সেটা কৃষি উৎপাদন বাড়িয়ে দেয়। এর বিপরীতেও বহু ইতিহাসবিদ অনেক মতামত দিয়েছেন। শুধুমাত্র লোহার প্রযুক্তির ফলেই সব পরিবর্তন হয়েছে সেটা অনেকেই মানেন না, কিন্তু সকলেই এটা স্বীকার করেন যে জঙ্গল পরিষ্কার করে কৃষি জমি গড়ে তোলা, এইটা কিন্তু রাষ্ট্র গঠনের পিছনে একটা বড় পদক্ষেপ। এই পদক্ষেপের নিদর্শন আমরা বৈদিক সাহিত্যেও পাই। শতপথ ব্রাহ্মণ পরবর্তী বৈদিক যুগের একটা গুরুত্বপূর্ণ সাহিত্য, বলে বিদেহ মথব বলে একজনের কথা, যিনি সদানীরা নদী অতিক্রম করে বিদেহ রাজ্য, বর্তমানে বিহার এবং নেপালের অংশ নিয়ে যে বিদেহ রাজ্য প্রাচীনকালে ছিল, সেই বিদেহ রাজ্যের প্রতিষ্ঠা করেন। কি করে করেন? যে কেউ সদানীরা নদী অতিক্রম করে ওপারে যেতে পারছিল না, বিদেহ মথব ওপারে যেতে পারেন, কারণ তার সঙ্গে ছিলেন তার পুরোহিত গৌতম রহুগণ,
এবং এই গৌতম রাহুগণ মুখে করে নিয়ে গিয়েছিলেন অগ্নিদেবকে, অগ্নি বৈশানর। এই অগ্নিদেব আগুনের দেবতা, মহাভারতের খাণ্ডব দাহনের কাহিনীতে যেমন আছেন, শতপথ ব্রাহ্মণের কাহিনীতেও আছে। আগুন সঙ্গে করে নিয়ে যাওয়ার মানে কি? একটা মানে হতে পারে আগুনের ফলে জঙ্গল পরিষ্কার করে কৃষি জমি তৈরি করা, আর একটা মানে হতে পারে বৈদিক ধর্ম এবং সংস্কৃতিকে নিয়ে যাওয়া, যজ্ঞের আগুন। সম্ভবত দুটো অর্থেই শতপথ ব্রাহ্মণ অগ্নিদেবের কথা বলেছে, এবং মহাভারতেও সম্ভবত দুটো অর্থই ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা বুঝতে পারব যবে থেকে কৃষিভিত্তিক স্থিতিশীল সমাজ ভারতে তৈরি হয়েছে, প্রাচীন ভারতীয় সাহিত্যে বারবার উঠে আসে দুরকম সমাজের সংঘাতের কথা। এক ধরনের সমাজ কৃষি জমি বা ক্ষেত্র নির্ভর, এবং সেই সমাজেই গড়ে উঠেছে গ্রাম, যেটা কৃষিভিত্তিক বসতি। আর তার বিপরীতে রয়েছে যা গ্রাম নয়, ক্ষেত্র নয়, অর্থাৎ অরণ্য বা বন। এই অরণ্য বা বনকে ঋগ্বেদের যুগে একরকমভাবে দেখা হয়েছে। ঋগ্বেদের দশম মণ্ডলে আমরা দেখেছি অরণ্যানীর উদ্দেশ্যে একটা মন্ত্র আছে, সেখানে অরণ্যের স্তুতি করা হয়েছে, অরণ্যের ভয়াবহতার কথাও যেমন বলা হয়েছে, আবার এটাও বলা হয়েছে যে অরণ্যের দেবী অরণ্যকে আক্রমণ না করলে কারো ক্ষতি করে না। অর্থাৎ ঋগ্বেদের যুগে অরণ্যের সঙ্গে একটা সহাবস্থানের পরিবেশ ছিল। এই পরিবেশ বদলে যাচ্ছে পরবর্তী বৈদিক যুগে, কারণ কৃষিভিত্তিক সমাজ তৈরি হচ্ছে, তার জন্য অরণ্য পরিষ্কার করার দরকার হচ্ছে। এবং যে অরণ্যগুলো পরিষ্কার করা হচ্ছেও না, সেখানকার অধিবাসীদের কৃষিভিত্তিক সমাজের মানুষ কিভাবে দেখছেন। কারণ কৃষিভিত্তিক সমাজে রাষ্ট্র গড়ে উঠছে, কৃষিভিত্তিক সমাজে ব্রাহ্মণ্য ধর্ম এবং প্রতিষ্ঠিত হচ্ছে, এবং ব্রাহ্মণ্য ধর্ম অনুসরণ করে বর্ণজাতি বিভক্ত সমাজ গড়ে উঠছে। এই কৃষিভিত্তিক সমাজের অর্থনীতি, সামাজিক নিয়মকানুন কিছুই অরণ্য অধিবাসীরা মানেন না। অরণ্য অধিবাসীরা হয়তো কৃষিভিত্তিক সমাজের রাষ্ট্রের আধিপত্যও মানেন না, কিন্তু রাষ্ট্রের অরণ্যকে প্রয়োজন হয়, কারণ অরণ্য থেকে নানা রকম সম্পদ পাওয়া যায়। এই কারণে অরণ্যের সঙ্গে গ্রামের বা ক্ষেত্রের দ্বন্দ্বের কথা প্রাচীন ভারতের ইতিহাসের পরতে পরতে পাওয়া যায়। অরণ্য এবং গ্রামের বৈপরীত্যের সম্পর্কের কথা আছে। আবার আমরা দেখি বারবার অরণ্য অধিবাসীদের সঙ্গে রাষ্ট্রের সংঘাতের কথা। এমনকি মৌর্য সম্রাট অশোক যুদ্ধনীতি বিসর্জন দেওয়ার পরেও যে লেখতে তিনি ঘোষণা করেছিলেন যুদ্ধনীতি বাদ দেওয়ার কথা, সেই একই লেখতে তিনি বলেন যে তবে তাঁরও ধৈর্যের সীমা আছে, আটবিকরা অর্থাৎ অরণ্যের অধিবাসীরা যদি বাড়াবাড়ি করে তিনি কিন্তু সহ্য নাও করতে পারেন। অরণ্যের সঙ্গে সম্পর্কটা কিন্তু এই রকমই। রমিলা থাপার একটা বিখ্যাত প্রবন্ধে দেখিয়েছেন যে প্রাচীন ভারতীয় সাহিত্যে, বিশেষ করে মহাভারত এবং রামায়ণে, অরণ্যের সঙ্গে স্থিতিশীল সমাজের এই যে সম্পর্ক, তার তিনটে ধরন আছে। তিনটে কারণে স্থিতিশীল সমাজের মানুষ অরণ্যে যায়। একটা হচ্ছে শিকার করতে যাওয়া, একটা হচ্ছে নির্বাসিত হওয়া, আর একটা হচ্ছে মুনি ঋষিরা যাচ্ছেন আশ্রম প্রতিষ্ঠা করতে। মুনি ঋষিরা অরণ্যে আশ্রম তৈরি করেন, সেটা কিন্তু ওই যেমন বলেছিলাম যে আগুনের দুটো প্রতীক আছে। অরণ্যের মধ্যে বৈদিক সমাজের মুনি ঋষিরা গিয়ে আশ্রম প্রতিষ্ঠা করা মানে বৈদিক সমাজের ধর্ম এবং সংস্কৃতিকেও অরণ্যে নিয়ে যাওয়া, যেটা অনেক সময় অরণ্যের অধিবাসীরা ভালোভাবে দেখেননি। অরণ্যের অধিবাসীদের অনেক সময় রাক্ষস বলে উল্লেখ করা হচ্ছে, এবং রাক্ষসদের একটা বড় ভূমিকা হচ্ছে তারা মুনি ঋষিদের আশ্রমে আক্রমণ করেন, যজ্ঞ ধ্বংস করে দেন। রামায়ণে তো এর প্রচুর উল্লেখ পাওয়া যায়, মহাভারতেও একটু আধটু পাওয়া যায়। একই রকমভাবে আমরা দেখি যে শিকারের কথা বলা হচ্ছে, যে যেমন মহাভারতে দুষ্যন্তের শিকারের কথা বলা হয়েছে, যেখানে দুষ্যন্ত গোটা সেনাবাহিনী নিয়ে অরণ্যে যাচ্ছেন শিকার করতে। শিকার করার জন্য এত সৈন্যের কি দরকার? যে অরণ্য অধিবাসীদেরকে নিজেদের ক্ষমতা প্রদর্শন করারও একটা প্রয়োজন কিন্তু রাষ্ট্রের আছে। এই প্রেক্ষিতগুলো মাথায় রাখলে আমরা বুঝতে পারব মহাভারতের যুগের কৌম সমাজ যখন
আস্তে আস্তে কৃষিভিত্তিক স্থিতিশীল রাষ্ট্রের পথে এগোচ্ছে, অরণ্য ধ্বংস করার প্রয়োজন কিন্তু তার হচ্ছে। খাণ্ডববন ধ্বংস করে ইন্দ্রপ্রস্থের প্রতিষ্ঠা এর একটা নিদর্শন, এবং এই কাজ রাষ্ট্রকে করতেই হয়। সেখানে অরণ্য অধিবাসীদের সঙ্গে ব্যাপকভাবে সংঘাত হতে পারে, কিন্তু মহাভারতের যুগে অরণ্য আর রাষ্ট্রের একটা আদান প্রদানেরও সম্পর্ক আছে। খাণ্ডববন ধ্বংসের গল্পে আমরা দেখছি যে অরণ্যের বিভিন্ন অধিবাসীরা যুদ্ধ করছেন কৃষ্ণ আর অর্জুনের বিরুদ্ধে, এবং এই অধিবাসীদের সমর্থনে যুদ্ধ করতে আসছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। অর্থাৎ এই অধিবাসীরা সবাই বৈদিক ধর্মের বিরোধী নন। বৈদিক ধর্মের প্রধান দেবতা ইন্দ্র, তিনি কিন্তু অরণ্য অধিবাসীদের পক্ষে। তাই এরাও অনেকে আস্তে আস্তে বৈদিক ধর্মকে গ্রহণ করে নিয়েছে। এই অধিবাসীদের মধ্যে আছেন নাগেরা। তক্ষক বলে এক নাগ ইন্দ্রের বন্ধু, তাকে রক্ষা করতেই ইন্দ্র এগিয়ে আসছেন। এই নাগরা, মহাভারত পড়লে মনে হবে এরা বোধহয় সাপ, কিন্তু নাগরা প্রাচীন ভারতের একটা বিখ্যাত গোষ্ঠী। প্রায় গুপ্ত যুগ পর্যন্ত এদের অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। সমুদ্রগুপ্তের সঙ্গে নাগদের ব্যাপক যুদ্ধ হয়েছিল। এরা সাপের প্রতীক ব্যবহার করতেন, যাকে টোটেম বলা হয়। তো এই নাগ জনগোষ্ঠীর মানুষেরা ততদিনে তার মানে বৈদিক ধর্ম গ্রহণ করে নিচ্ছেন। আবার পুরাণে আমরা দেখি, পুরাণে মহাকাব্যে, যে নাগেদের প্রধান শত্রু হচ্ছেন গরুড় বা সুপর্ণরা। সম্ভবত এরা দুটো অরণ্য গোষ্ঠী, একে অন্যের বিরোধী। একটা গোষ্ঠী একটা বিশাল পাখির প্রতীক বা টোটেম ব্যবহার করতো, আর একটা গোষ্ঠী নাগেদের। কিন্তু খাণ্ডববন ধ্বংসের সময় এই গরুড় বা সুপর্ণ এবং নাগেরা একযোগে, যারা চিরশত্রু, তারা একযোগে কৃষ্ণ আর অর্জুনের সঙ্গে লড়াই করছেন। তাদের সঙ্গে যেমন যোগ দিচ্ছেন ইন্দ্র, তেমনি অসুর বা রাক্ষস যারাও এই জঙ্গলে থাকেন, তারাও কিন্তু এই লড়াইয়ে যোগ দিচ্ছেন। অরণ্য আর রাষ্ট্রের সংঘাতের একটা ছবি স্পষ্টভাবে এখানে উঠে আসছে, এবং যে সংঘাত গোটা মহাভারত জুড়ে চলবে। এই সংঘাতে তক্ষক নাগের স্ত্রীকে হত্যা করবেন অর্জুন। তার প্রতিশোধ নিতে একসময় তক্ষক নাগ অর্জুনের বংশধর পরীক্ষিতকে হত্যা করবেন। পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নিতে জনমেজয় একটা সর্পযজ্ঞ করবেন, যেখানে সব নাগকে তিনি ধ্বংস করে দিতে চান। সেই সর্পযজ্ঞেই বৈশম্পায়ন শেষ পর্যন্ত জনমেজয়কে মহাভারত শোনাবেন। তো এই অরণ্য আর রাষ্ট্রের সংঘাতের প্রেক্ষিত ছাড়া কিন্তু খাণ্ডববন দহনের গল্প আমরা বুঝতে পারবো না। এবং খাণ্ডববন দহন সম্ভবত একটা ঐতিহাসিক ঘটনা। তার কারণ পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকের সাহিত্য, যেমন জৈমিনীয় ব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ, এই বইগুলোয় কুরু রাজ্যের ভূগোলের যে বর্ণনা আছে তার মধ্যে খাণ্ডববনের উল্লেখ আছে। কিন্তু একটু পরে রচিত মানব শ্রৌত সূত্রে কুরুর জনপদের বর্ণনা আছে, কিন্তু খাণ্ডববন আর নেই। কোনো একটা পর্যায়ে খাণ্ডববন পরিষ্কার করে, উচ্ছেদ করে সেখানে কৃষিভিত্তিক সভ্যতার বিস্তার করা হয়। তার নিদর্শন কিন্তু আমরা অন্যান্য সাহিত্য থেকেও পাচ্ছি। তার মানে অরণ্য অধিবাসীদের সঙ্গে শুধু সংঘাত হচ্ছে সেটা নয়। নাগদের সঙ্গে যেমন অর্জুনের সংঘাত হয়েছে, আবার নাগকন্যা উলুপির সঙ্গেই অর্জুনের বিবাহের কথাও আমরা দেখেছি। এই ব্যাপারে আমরা দেখি যে মহাভারতের কবি কিন্তু অনেক বেশি সচেতন। অরণ্য অধিবাসী রাক্ষসদেরও যখন তিনি বর্ণনা দিচ্ছেন, তাদের নামের জন্য হিড়িম্ব বা কিরমিরের মতো নাম আমরা দেখতে পাচ্ছি, যে নামগুলো সংস্কৃত ভাষার থেকে আসেনি, স্পষ্ট বোঝা যায়। বাল্মীকি যখন রামায়ণ রচনা করেন, রাক্ষসদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তিনি সংস্কৃত শব্দ ব্যবহার করেন। এবং বাল্মীকি রামায়ণে আমরা দেখেছি যে এই অরণ্যবাসী রাক্ষসদের সমাজ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা। যেমন রাক্ষস সমাজে বা অরণ্যবাসী সমাজে মেয়েদের যৌনতার যে অবাধ বহিঃপ্রকাশ, আর একটু আগেই আমরা আগের পর্বে আলোচনা করেছি যে স্থিতিশীল কৃষিভিত্তিক সমাজে মেয়েদের যৌনতাকে নিয়ন্ত্রণ করা দরকার। বাল্মীকি একে খুব নেতিবাচকভাবে দেখেছে, এবং ফলে রামায়ণে আমরা দেখি যে রাক্ষসী শূর্পণখা যখন তার যৌন আকাঙ্ক্ষার কথা জানান, বাল্মীকি রামায়ণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত তার পরিণতি হচ্ছে তার নাক কান কাটা যাচ্ছে। মহাভারতে একই রকম পরিস্থিতি আমরা দেখি, যে যখন জনপদের লোক অরণ্যে প্রবেশ করছে, অরণ্যের অধিবাসীরা তাকে বাধা দিচ্ছে,
পাণ্ডবরা যখন লুকিয়ে অরণ্যে প্রবেশ করেছিল, হিড়িম্ব রাক্ষস তাদের আক্রমণ করে, ভীমের হাতে হিড়িম্বর মৃত্যু হয়। আবার অরণ্যের লোকেরা যখন জনপদের উপর নিজের আধিপত্য বিস্তার করতে চায়, যেমন বক বলে একজন রাক্ষস একচক্রা নগরীকে সন্ত্রস্ত করে রেখেছিল, প্রত্যেক দিন একটা পরিবার থেকে একজন করে মানুষকে বকের খাবার নিয়ে যেতে হতো এবং বক তাকে হত্যা করতেন। এই বক রাক্ষসকেও ভীম হত্যা করছেন এবং বক রাক্ষসের মৃতদেহ একচক্রার যে নগরের দরজা তার সামনে শুইয়ে রাখা হচ্ছে, দেখানোর জন্য যে এই ভয় কেটে গেছে। অরণ্যের অধিবাসী যখন জনপদের উপর আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু এই হিড়িম্বর স্ত্রী হিড়িম্বা যখন ভীমের প্রতি তার আকর্ষণের কথা বলেন, যৌন আকাঙ্ক্ষার কথা বলেন, তাকে কিন্তু মহাভারতে শাস্তি দেয়া হয় না, বরঞ্চ কুন্তী এবং যুধিষ্ঠির হিড়িম্বার বক্তব্য মেনে নেন এবং ভীম এবং হিড়িম্বার বিয়ে হয়। এবং এই রাক্ষসদের যে মাতৃতান্ত্রিক সমাজ, তার প্রতিফলন আমরা দেখতে পাই যে হিড়িম্বার সন্তান ঘটোৎকচ কিন্তু হিড়িম্বার সঙ্গেই থাকেন তাঁর উত্তরাধিকারী হিসাবে। ঠিক যেমন আমরা দেখেছিলাম নাগকন্যা উলুপি তাঁর অর্জুনের প্রতি আকর্ষণের কথা অর্জুনকে জানিয়েছিলেন, অর্জুন তা স্বীকার করেছিলেন এবং উলুপি আর অর্জুনের সন্তান কিন্তু উলুপির কাছেই বড় হয়। তাই খাণ্ডববন দহনের কাহিনীর মধ্যে রাষ্ট্র এবং অরণ্যের সংঘাতের কথা থাকলেও এই স্থিতিশীল সমাজের অধিবাসীদের সঙ্গে অরণ্যবাসীদের সমঝোতা সহাবস্থানের সম্ভাবনাও কিন্তু পুরো নষ্ট হয়ে যায়নি। তখন দুটো সমাজ আস্তে আস্তে একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছিল, কিন্তু তখনও তাদের মধ্যে যোগাযোগ সম্ভব ছিল। এই ঐতিহাসিক প্রেক্ষিত খেয়াল করলে আমরা বুঝতে পারি মহাভারতে খাণ্ডববন দাহনের গুরুত্ব কেন এবং ইন্দ্রপ্রস্থ নগর গড়ে ওঠার কাহিনীর পিছনে কোন ঐতিহাসিক প্রেক্ষিত কাজ করছে। যে কথা বলে শেষ করব, খাণ্ডববন দহন অর্জুন একা করছেন না, অর্জুনের সঙ্গী হিসাবে আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি। কারণ মহাভারতের রাজনীতিও এখানে একটা জটিলতর রূপ ধারণ করছে। মহাভারতে বলা হয়েছে যে কৃষ্ণ যে যাদব গোষ্ঠীর নেতা ছিলেন তারা বসবাস করত মথুরায়। জরাসন্ধ নামক মগধের রাজার বারংবার আক্রমণে মথুরা ত্যাগ করে যাদবদের সরে যেতে হয়েছে অনেক দূরে দ্বারকার সমুদ্র উপকূলে। এখন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। খাণ্ডববন ধ্বংস করে ইন্দ্রপ্রস্থ, বর্তমান দিল্লি, মথুরার এতটা কাছে পাণ্ডবদের নতুন নগর নির্মাণ কিন্তু কৃষ্ণেরও রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির সহায়ক। কৃষ্ণের পক্ষে আবার একটা ভৌগোলিক ঘাঁটি তৈরি হচ্ছে যা মথুরার খুব কাছাকাছি এবং জরাসন্ধকে হারিয়ে বা হত্যা করে মথুরা পুনরুদ্ধার করার পথ প্রশস্ত হচ্ছে। খাণ্ডববন দাহনের পরের যে ঘটনাবলী আমরা মহাভারতে দেখব, একদিকে যেমন কুরুবংশের উত্তরাধিকারের দ্বন্দ্ব তার একটা দিক, এই মথুরার উপর জরাসন্ধের আধিপত্য নষ্ট করে কৃষ্ণের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার একটা সম্ভাবনাও কিন্তু খাণ্ডববন দহন থেকেই শুরু হচ্ছে। ধন্যবাদ।